রাখবেন না কেউ। আমি মিউট করে দিলাম। আচ্ছা, এখন আমরা সকলেই ইতিমধ্যে যারা আজকে এখানে জয়েন করেছি আমরা জানি আমরা 120টা ক্লাস করব। এটা হচ্ছে আনুষ্ঠানিক একটা জাস্ট ঘোষণা, কিন্তু ম্যাথ এবং ইংলিশের ক্লাসের সংখ্যা আরো বেশি হবে। আমি চেষ্টা করব ইংলিশে অনেক বেশি ক্লাস দিতে, যেহেতু ইংলিশে স্টুডেন্টদের একটা উইকনেস থাকে। এরপরে আমাদের যে পরীক্ষাগুলো আমাদের নির্দিষ্ট একটা সফটওয়্যারের মাধ্যমে হবে, এবং এই পরীক্ষাগুলোতে প্রতি সপ্তাহে প্রথম দিকে একটা পরীক্ষা হবে, যেগুলোর জন্য আমরা সিলেবাস দিয়ে দিব। যেমন 4 তারিখে যে পরীক্ষা, তার জন্য সিলেবাস আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। তারপর যত সময় যাবে আমাদের পরীক্ষার সংখ্যা বাড়বে, দুই পরীক্ষার মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা কমে আসবে। আর বিষয় হচ্ছে এখানে আমাদের যে ক্লাসগুলো হবে, কিছু ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্টগুলো মূলত আগে থেকে রুটিন দেওয়ার দরকার নেই। ক্লাস টেস্ট মূলত ক্লাস ভিত্তিক হবে এবং এগুলো ছোট ছোট পরীক্ষা। এই জন্য সবাই গ্রুপে থাকবেন যেন ওই ছোট পরীক্ষাগুলো গ্রুপে দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে আমাদের লেকচার শিটের বিষয়। এই যে আমাদের লকডাউনের সময়ে সবকিছু বন্ধ, আমরা প্রেস থেকে এখন চাইলেই লেকচার শিট প্রিন্টেড আনতে পারবো না। আমাদের এখানে এই ব্যাচে যে পরিমাণ স্টুডেন্ট আছে এদেরকে আমরা প্রথম দিকে পিডিএফ শিটগুলো প্রোভাইড করব। যখন ওই পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা প্রিন্টেড শিটগুলো হাতে নাতে ডেলিভার করব। এই হচ্ছে এট এ গ্ল্যান্স আমাদের কোর্স নিয়ে কথাবার্তা। তারপরে আসুন আমাদের পরীক্ষা নিয়ে একটু ধারণাগুলো নিয়ে নেন। সাবজেক্ট টেস্ট হচ্ছে প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো হবে, সাপ্তাহিক, যেগুলোর জন্য আমরা একটা সিলেবাস দিয়ে দেব। সপ্তাহ ভরে আপনারা পড়াশোনা করবেন এবং এক সপ্তাহ পরে একটা পরীক্ষা অ্যাটেন্ড করবেন পুরোকম করে। তারপরে হচ্ছে কোশ্চেন রিভিউ টেস্ট বলতে যে যা বোঝাচ্ছি তা হলো মূলত কোশ্চেন রিভিউ টেস্ট মূলত এই যে বিসিএস এর বিগত বছরের প্রশ্ন এবং নন ক্যাডার পরীক্ষার প্রশ্নগুলো আমরা হোমওয়ার্ক দিব। প্রশ্নগুলো আপনারা বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন, এই প্রশ্নের উপর ভিত্তি করে পরীক্ষা হবে। এরকম কয়েকটা পরীক্ষা, জাস্ট 2-3টা পরীক্ষা হবে। তারপরে সাবজেক্ট ফাইনাল টেস্ট, যেমন ধরুন বাংলার উপরে 100 নাম্বার, ইংরেজির উপরে 100 নাম্বার, বাংলাদেশ বিষয়াবলী, এরকম করে সাবজেক্ট ফাইনাল টেস্ট হবে। তারপরে মডেল টেস্ট হবে। আমাদের হেল্পলাইনের পরীক্ষা পদ্ধতি একটু ডিফারেন্ট। এখানে দেখেন মডেল টেস্টের দুইটা স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 1 এর যে পরীক্ষাগুলোতে এগুলোর নাম মডেল টেস্ট, 200 মার্কসের পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাগুলোতে সিলেবাস নির্ধারিত থাকবে। ইতিমধ্যে যারা পরীক্ষা প্ল্যান দেখেছেন ওই পরীক্ষা প্ল্যানের মধ্যে সিলেবাসগুলো, মনে করেন মডেল টেস্ট 1, মডেল টেস্ট 2, 1 এর মধ্যে কোন সাবজেক্ট কোন চ্যাপ্টার পড়বেন তা নির্ধারিত, 2 এর মধ্যে এভাবে নির্ধারণ করা আছে। তারপরে চূড়ান্ত মডেল টেস্টের যে পর্বটা, এই যে মডেল টেস্ট স্টেপ 2 তে এসে আপনারা দেখবেন এখানে একেবারে প্রিলিমিনারি ফাইনাল পরীক্ষার আদলে পরীক্ষা হবে। এভাবেই আমাদের পরীক্ষাগুলো হবে। পরীক্ষা নিয়ে একটা প্রাইমারি ধারণা দিলাম। এখন আসুন সামনে আগাই। এখন লেকচার শিট অলরেডি ইতিমধ্যে আমি একটু করে বলেছি, আমরা পিডিএফ শিট দিব এবং প্রিন্টেড শিট দিব, 2 ভার্সন শিট আপনারা পাবেন। প্রাইমারিলি আপনারা পিডিএফ শিটগুলো কালেক্ট করে নেন। আমরা জাস্ট ক্লাস শুরু হলেই ধাপে ধাপে সবগুলো শিট কয়েকদিনের মধ্যে প্রোভাইড করে দিব, যেহেতু আমাদের সবগুলো রেডি আছে। আমরা নতুন করে তৈরি করতে হবে, সময় লাগবে এমন কিছু না। আমরা সবগুলো শিট রিভাইজ করা এবং রেডি করা, পুরাতন ছোট ছোট শিটগুলোর পরিবর্তে আমরা বড় মাপের টেক্সট শিটগুলো দিব। এই হচ্ছে কথা, এই হচ্ছে লেকচার শিট নিয়ে কথা। এখন আসুন আমাদের 4 তারিখে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা নিয়ে কিছু কথাবার্তা শুনি, এরপরে আমরা স্পেসিফিক আলোচনার দিকে যাব। তাহলে প্রথম পরীক্ষা হিসাবে পরীক্ষাটা সম্পর্কে একটু সবার জানা দরকার। সবাই এখন এসে জয়েন করছে, 10 মিনিট পরে এসে জয়েন করলে হয়। আপনারা কি শুনতে পাচ্ছেন তো না আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। এবার দেখুন সাবজেক্ট টেস্ট 1। আচ্ছা, প্রতি সপ্তাহে একটি করে পরীক্ষা হবে সাবজেক্ট টেস্ট 1। এখানে অনেকের অনেকভাবে প্রশ্ন থাকবে, প্রশ্ন মনে আসবে। প্রথম দিকে একটু সিস্টেমের সাথে ইন্ট্রোডিউসড হতে একটু সময় যায় আমাদের। আমরা এখানে বাংলা, মূলত এই পরীক্ষাটা বাংলা পরীক্ষা, এই জন্য বাংলার জন্য 80 নাম্বার। প্রতিটা পরীক্ষায় 10 মার্কসের ইংলিশ, 10 মার্কসের ম্যাথমেটিক্স থাকবে। এই ইংলিশ
প্রতি পরীক্ষায় থাকবে, এটা আগে থেকেই ঘোষিত, আগে থেকেই আপনারা মাথায় মানসিকভাবে প্রস্তুতি রাখবেন। আচ্ছা, এখন কথা হলো এই যে বাংলার জন্য নতুন যারা আছেন, এই যে বিশাল একটা সিলেবাস দেয়া হয়েছে, এত বড় সিলেবাস ভারী হবে। প্রথম দিকে কয়েকটা পরীক্ষায় এগুলো ভারী হবে, কারণ এগুলো আমরা এখনো পড়াই নাই, পড়ানোর আগেই পরীক্ষা এত লম্বা সিলেবাস দিলাম, এই ধরনের প্রশ্ন আসবে। মূলত আমরা যা করেছি, আমরা একটা সিস্টেম রেখেছি যেন আমাদের সবগুলো পরীক্ষা যিনি অ্যাটেন্ড করবে তার পুরোপুরি বিসিএস এর পিএসসি এর যে সিলেবাসের উপরে 5 টাইমস যেন তার একটা রিভিশন হয়। এই জন্য আমরা প্রথম দিকে মনে করেন 4 তারিখে পরীক্ষা, 4 তারিখের আগে এত লম্বা বাংলা সিলেবাস পড়ানো সম্ভব না, নিজে নিজে কিছু জিনিস পড়তে হবে। পড়বার জন্য আমরা সাপোর্টিং লেকচার শিট গুলো দিব। এখন এখানে দেখা যাচ্ছে ব্যাকরণের জন্য শীট দেই নাই, ব্যাকরণের শীট লেকচার 1 শুরু হওয়ার আগেই আমরা দিয়ে দিব, চেষ্টা করব আজকে কালকের মধ্যে বা আজকে রাতে ক্লাস শেষ করে পিডিএফ করে আমি নিজেই দিয়ে দিলাম, অথবা যারা আমাদের অফিসের অপারেটররা আছে তাদেরকে আমি বলে দিব। আচ্ছা, তারপরে কথা হলো এখানে ব্যাকরণ, এই দেখেন ব্যাকরণের প্রয়োগ, অপপ্রয়োগ, বানানো, বাক্য শুদ্ধি, তারপরে পরিভাষা, পদ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ধ্বনি ও বর্ণ এবং শব্দ, বিশাল একটা সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা প্রথম দিকে পড়বার সময়, ধরুন আপনি এই 4-5 দিনে সম্পূর্ণ পড়া যেহেতু আপনার পক্ষে সম্ভব না, আগে আপনি ব্যাকরণের উপরে আপনার দক্ষতা নেই, তাহলে আপনি কোন স্টাইলে জিনিসটা প্রস্তুতিটা নিবেন, তার জন্য কিছু কথা বলি, কথাগুলো মন দিয়ে শুনেন। তাহলে এখন কথা হলো এই যে প্রয়োগ অপপ্রয়োগ, এখান থেকে সিলেক্ট করে আপনি 1-2টা চ্যাপ্টার পড়েন, তাহলে পরে এগুলো থেকে প্রশ্ন আসলে কি আমি পারবো, মানে আপনার মেমোরি থেকে, আপনার বেসিক নলেজ থেকে যতটুকু পারলেন পারবেন, আর যা পড়বেন, যে দুই একটা অধ্যায় পড়বেন, এগুলো ভালোভাবে পড়েন। পুরা সিলেবাসটা শেষ করতে গিয়ে কোনো কিছুই ভালোভাবে পড়া হলো না, এই ধরনের করে পড়বো না। এই হচ্ছে ব্যাকরণ নিয়ে কথা। অনুরূপভাবে সাহিত্যের ক্ষেত্রেও এটা করবেন। সাহিত্যের ক্ষেত্রে একটা লেকচার শিট দিয়েছি, শিট দিলে যেটা সুবিধা সেটা হচ্ছে শিটের মধ্যে সামারাইজড থাকে জিনিসগুলো। যে কোনো একটা বই নিলে এত বড় ভলিউম, বইটা শেষ করা যথেষ্ট কঠিন হয়, কিন্তু যখন লেকচার শিট দেওয়া হয় শিটের মধ্যে কম সামারি করে জিনিসগুলোকে উপস্থাপন করা হয়, এবং ওখান থেকে পড়ে নিতে পারবেন আপনারা। আচ্ছা, তাহলে এখানে এই অনুরূপভাবে বাংলার ক্ষেত্রেও দেখা যাচ্ছে মধ্যযুগ এবং প্রাচীন যুগ আর মধ্যযুগ, এই দুইটা পড়তেই বা শুধু মধ্যযুগটা পড়তেই আপনার আধুনিক যুগে পর্যন্ত পৌঁছাতে পারেন নাই, সমস্যা নেই, আপনি মধ্যযুগটা ভালো এমন ভাবে পড়ুন যেন দ্বিতীয়বার পড়বার সময় এখান থেকে অলমোস্ট সবকিছুই আপনার আয়ত্তে থাকে। সেকেন্ড টাইম একই বিষয়গুলো সিলেবাসে কিন্তু আবার আসবে। আচ্ছা, তারপরে ম্যাথমেটিক্স এর জন্য আমরা 1 নাম্বার ক্লাসটাই ম্যাথমেটিক্স রেখেছি। টিচারকে আমি বলে দিব প্রথমেই বাস্তব সংখ্যা বা সংখ্যা পদ্ধতি নিয়ে ক্লাস নিতে, এরপর লসাগু গসাগুর ক্লাস আসবে। চেষ্টা করব রুটিন যেভাবে ক্লাস দেওয়া আছে তার চেয়ে ঘন করে ক্লাস দিতে, যেহেতু শুরুর দিকে স্টুডেন্টদের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাস গুলো বেশি থাকে, যখন থাকে তখন ওই যেন বেশি করে ক্লাস দিয়ে জিনিসগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায়। তারপরে দেখুন এখানে দেখা যাচ্ছে ইংরেজি 10 মার্কস এর জন্য লেখা আছে দা নাউন, নাম্বার এবং জেন্ডার, এবং ডিটারমিনার আছে। ডিটারমিনারের জন্য আমার একটা ছোট্ট ভিডিও দিয়েছি বিসিএস হেল্পলাইন ইউটিউব চ্যানেলে, ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা একটু ঝাপসা, কারণ ওটা হচ্ছে ওই আমাদের অপারেটর এডিটিং করতে গিয়ে ভিডিও রিয়াটা নষ্ট করেছে। যতটুকু আছে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছিল, সুতরাং ওই ডিটারমিনার অংশটা, ওই ভিডিওটা জাস্ট 5-7 মিনিটের একটা ভিডিও, ওইটুকু দেখলে একটা সামারাইজড ব্রিফ পেয়ে যাবেন। নাম্বার এবং জেন্ডার নিয়ে আমি এই ক্লাসেই আজকেই কিছু কথা বলবো, তারপরে নাউন নিয়েও কিছু কথা আসবে। এখন আসুন এখন আপনার এই যে কোর্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলুন, আমি এখন পড়াশোনা শুরু করে দিব। স্যার আমার একটা প্রশ্ন ছিল পরীক্ষা নিয়ে। স্যার ওই এখন যে আপনি স্যার রুটিনটা দিলেন, যে এক্সামের বিষয়গুলো, যে বাংলা ইংরেজি ম্যাথ নিয়ে যে সিলেবাসটা দিলেন, জি, আর স্যার এর আগে একটা সিলেবাস দেওয়া ছিল নীল রঙের, স্যার ওইখানে বলা আছে স্যার শুধু লিটারেচার থেকে প্রশ্ন আসবে। এখন যারা আপনি যে রুটিনটা দিয়েছেন সেখানে ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে, তাহলে আমরা কোনটা ফলো করবো? মানে দুইটা হয়ে গেছে ইয়ার রুটিন পরীক্ষার জন্য। দুইটা হয় নাই, ওটাতেও এগুলো আছে, এগুলো হয়তো লেখা ছোট, আপনি খেয়াল করেন নাই, কারণ হচ্ছে এটা আলাদা করে করা হয় নাই, ওখান থেকে কপি করে এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, প্রতিটা পরীক্ষা একটা মাদার সাবজেক্ট থাকবে, যেমন এক্সাম 1 বাংলা, তার সাথে অঙ্ক ইংরেজি থাকবে। এক্সাম 2 বাংলাদেশ বিষয়গুলি, কথার কথা, জাস্ট ফর এক্সাম্পল, ওখানে বাংলাদেশ বিষয়গুলি 80 নাম্বারের থাকবে, 10 নাম্বার ম্যাথ, 10 নাম্বার ইংরেজি থাকবে। এরপরে বিজ্ঞান 80 নাম্বার থাকবে, 10 নাম্বার ম্যাথ, 10 নাম্বার ইংরেজি থাকবে। অর্থাৎ প্রতিটা পরীক্ষায় ম্যাথ এবং ইংলিশ থাকবে, অর্থাৎ মাদার একটা সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টের নামেই পরীক্ষার নাম হবে, কিন্তু
ইংরেজি এবং অঙ্ক থাকার বিষয়টা ঘোষণা থাকুক না থাকুক ওটা থাকবেই, এবং সিলেবাস গুলো কিন্তু নির্ধারিত কি কি পড়বেন। আর আবারও বলে দিচ্ছি, উদ্বিগ্ন হবেন না, ভয় পাবেন না। সিলেবাস বেশি, এটা কি ধরনের পড়া, পড়ানোর আগে পরীক্ষা নেওয়া শুরু করছে, এই ধরনের এক্সকিউজ দিবেন না। সিলেবাস আগে থেকে দিয়ে সিলেবাসের সাথে, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু দ্য সিলেবাস, এটাও একটা কাজ। সুতরাং যদি আমি সিলেবাস দিয়ে দেই, চ্যাপ্টার গুলো উল্টানো, কোন চ্যাপ্টারে কি আছে অন্তত একটুকু প্রথম ধাপে যদি পরিচিতিটাও হয়, দ্বিতীয় ধাপে সিলেবাসটা ক্লিয়ার হবে এবং টিচার পড়ানোর সময় ওই চ্যাপ্টার গুলোতে কি কি আছে আপনার মাথায় কাজ করবে, তারপরে জিনিসগুলো কাজে আসবে বলেই সিলেবাস গুলোর উপর আপনাদেরকে একবার ঘুরিয়ে আনা। আমরা যা করেছি, সিলেবাস যদি আমি 2 চ্যাপ্টার দিয়ে 100 নম্বরের পরীক্ষা নিয়ে প্রশ্ন করতে আমার যে কষ্ট, আমরা যদি সিলেবাসে লম্বা করে দিলেও আমাদের একই কষ্ট, একই ফি। কিন্তু অর্থাৎ আমরা বড় করে দেওয়ার পেছনে নিশ্চয়ই একটা কাজ আছে। আমরা চাচ্ছি সিলেবাসের সাথে আপনি আগে পরিচিত হন। আমি কথা বুঝতে পারছি? এই হচ্ছে কথা। তারপরে আর কারো কোনো কোয়েশ্চেন? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, আমি পড়াশোনা, আমি ক্লাসে চলে যাবো, এই জন্য আমি জাস্ট আজকে আগামী পরীক্ষায় যে গ্রামারের যে পোর্শনটা আছে, ব্যাপারটা একেবারে সহজ, কঠিন কিছু না, কিন্তু আমি তবু গ্রামার কিছু অংশ আলোচনা করে দিচ্ছি। আরো একটা কথা বলে দিচ্ছি, আমি চেষ্টা করব আমাদের এখানে রুটিনে যেভাবে নিয়মিত যেগুলো ক্লাস হচ্ছে, এই ক্লাসগুলোর বাইরে, অর্থাৎ রুটিনে ইংলিশ ক্লাস কম রেখে রুটিনের বাইরে আলাদা করে নিয়মিত ইংলিশ ক্লাস নেওয়া। মানে ইংলিশের সিলেবাসটা যেহেতু অনেক বড়, ছোট পড়াই কম কম পড়িয়ে বেশি ক্লাস দিয়ে ইংলিশটাকে আপনার কাছে ক্লিয়ার করানো। ম্যাথের জন্য এই ব্যাপারটা চেষ্টা করা হবে। এই জন্য অর্থাৎ ইংলিশ ক্লাস ওখানে 20-22টা থাকলেও দেখা যাবে তার 2-3 গুণ ক্লাস আমি নিব। আমরা এখন লকডাউনে বসে আছি, আপনাদের সাথে কথা বলি, কিছুক্ষণ 1 ঘন্টা কথা বললাম, আপনাদের প্রবলেমগুলো সলভ করে, এই ধরনের চেষ্টা আমি করব। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। স্যার আমরা যে পিডিএফ গুলো স্যার দেওয়া হবে, এইগুলো মানে কোন জায়গা থেকে পাবো স্যার? পিডিএফ গুলো তো গ্রুপে আছে। ফেসবুক গ্রুপে আমাদের স্যার আমাকে তো অ্যাড করা হয়নি স্যার এখনো। অ্যাড করা হয় নাই, সেটা ওই যে অফিসের নাম্বারগুলোতে ফোন দিলেই ওরা অ্যাড করে দিবে। ওই বিষয়টা তো আসলে আমি সবকিছু আর দেখতে পারি না, এটা। জি স্যার। আচ্ছা আমি বলে দিব। তারপর আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা পড়াশোনা করেই, আমাদের এখানে আমাদের সিলেবাসে আছে কি নাউন। আচ্ছা, এখন নাউন কি বলেন, আমি একটু আলোচনা করি পড়াশোনা। কোন উত্তর নাই? বলেন। নাউন হচ্ছে নাম, ঠিক আছে? কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। এই নাউন কাকে বলে তার ডেফিনেশনের কোনো দরকার নাই, আমি লেকচার শিটে যাব, কিন্তু একটা বেসিক জিনিস আপনাদেরকে প্রথমে দেখতে হবে। দেখেন, ইংরেজিতে একটা সেন্টেন্স গঠনের জন্য আমাদের যে সেন্টেন্সের স্ট্রাকচার, প্রথমে আমরা সাবজেক্ট বসাই, তারপরে আমরা, খুব ইম্পর্টেন্ট কথা, ব্যাপারগুলো মনোযোগ দিয়ে শুনবেন। একেবারে যারা দুর্বল আছেন বলে আপনি কোর্সে ভর্তি হয়েছেন, কেউ যদি মোটামুটি ভালো পারেন আপনি প্রশ্ন করে, যারা কম পারে তাদের জন্য আলোচনাটাকে সাপোর্ট দিবেন। তাহলে শুনুন, তাহলে এরপরে আমরা বসাই অবজেক্ট। এটা হচ্ছে পৃথিবীতে ইংরেজি সেন্টেন্স গঠন করার জন্য এটা একটা ইউনিভার্সাল স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব দেন অবজেক্ট। এবার দেখুন, আমরা যখন কোন একটা সেন্টেন্স গঠন করি, এই যে সাবজেক্ট পজিশনে আমরা যা বসাবো তা নাউন হয়। আচ্ছা, অনুরূপভাবে এরপরে যখন আমরা ভার্বের জায়গায় আসবো, ভার্বের জায়গায় যা বসবে তা ভার্ব হবে, আর অবজেক্ট পজিশনে যা বসবে, এই যে অবজেক্ট পজিশনে যা বসবে তা নাউন হবে। তাহলে আমি কি বলেছি, কথাটাকে আমলে নেন। আমি এখন এখান থেকে পরীক্ষা এই কথাটা দিয়ে আমি কি মিন করছি ব্যাপারটা ক্লিয়ার করব। দেখি, তাহলে সাবজেক্ট পজিশনে যা বসবে তা নাউন হবে, অবজেক্ট পজিশনে যা বসবে তাও নাউন হবে। সাবজেক্ট নাউন, অবজেক্ট নাউন। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যাই বসে তাই নাউন হয়। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে এভাবে, honesty is the best policy, এই সেন্টেন্স। আচ্ছা, এই সেন্টেন্সটাতে honesty এর নিচে যখন আন্ডারলাইন দিব, তাহলে honesty শব্দটাকে আপনি
নাউন বলবেন। কেন নাউন বলেছেন? যেহেতু এই শব্দটা সাবজেক্ট হয়েছে। আচ্ছা, এখন কথা হলো যেমন দেখেন frailty the name is woman, এটা হচ্ছে 37তম বিসিএস পরীক্ষায় এসেছে, 37 বিসিএস। দেখুন এখানে, হ্যাঁ বলেন, এখানে frailty যে শব্দটা, এই যে দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করেন, দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সে ইসটা ছিল ভার্ব, তাহলে দ্বিতীয় সেন্টেন্সে ইসটাও ভার্ব, এবং পরীক্ষায় এসেছিল frailty শব্দটা কোন পার্ট অফ স্পিচ। তাহলে এখন দেখতে পাচ্ছেন ইজ যদি ভার্ব হয় তাহলে frailty সাবজেক্ট, আর যেহেতু frailty সাবজেক্ট নিশ্চয়ই সে নাউন হবে, কারণ আপনি জানেন নাউন পজিশনে যা বসে তা কি হয়, নাউন হয়। তাহলে frailty এখানে নাউন। এখন প্রশ্ন হলো দা নেমটা কি? এই যে দা নেমটা কি, তাহলে frailty যদি ব্যাপারটা এভাবে থাকতো, frailty দা নেম পুরো অংশটা এভাবে আন্ডারলাইন থাকতো, তাহলে পরে পুরো অংশটা নাউন ফ্রেজ হতো। ব্যাপারটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। এখন আমি একটা কথা বলবো, দেখেন আমি লিখলাম ডান্স, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন আমি লিখলাম দেখেন ডান্স, হ্যাঁ ডান্স ইজ আ ভার্ব। এখন আলাদা করে যদি এই যে ডান্স, এই ডান্স শব্দটাকে আমরা সবাই চিনি, ডান্স শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে দেখেন নাচ করা। তাহলে ডান্স মানে যদি নাচ করা হয় তাহলে এটা একটা ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে আমি লিখলাম ডান্স, ডান্স ইজ আ ভার্ব, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট যেহেতু সে, নিশ্চয়ই সে নাউন হবে, কারণ আমরা জানি সাবজেক্ট পজিশনে যা বসে তা কি হয়, নাউন হয়। তাহলে সাবজেক্ট পজিশনে যা বসবে তা নাউন হবে, এবং অবজেক্ট পজিশনে যা বসবে তা নাউন হবে। সাবজেক্ট হওয়া এবং অবজেক্ট হওয়া এই দুইটা কাজ নাউনের কাজ। কথাগুলো প্রথম দিকে খুব গতানুগতিক মনে হবে, যত সামনে আগাবো তত ইনফরমেশন পাবেন। মনোযোগ দিয়ে শুনেন, প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করবেন। এবার আসেন, আমি যদি বলি, আমি বললাম the boy standing on the road is my brother, লিখলাম। এখন এই সেন্টেন্সটা খেয়াল করেন, এই সেন্টেন্সটা খেয়াল করেন, এখানে এই সেন্টেন্সে ইসটা হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব। এখন ইজ যদি ভার্ব হয় তাহলে the boy standing on the road এই পুরো অংশটা, এই পুরো অংশটা নিশ্চয়ই সাবজেক্ট, কারণ আপনি জানেন সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন। তাহলে দেখেন the boy standing on the road পুরো অংশটা যদি ইজ ভার্বের সাবজেক্ট হয় তাহলে এই পুরো অংশটার পরিচয় হবে নাউন, কারণ আপনি জানেন নাউন পজিশনে যা বসবে তাই নাউন হবে, সাবজেক্ট পজিশনে যা বসবে তাই নাউন হবে, সাবজেক্ট পজিশনে যা বসবে তাই নাউন হবে। সুতরাং the boy standing on the road এই পুরো অংশটা যদি ইজ ভার্বের সাবজেক্ট হয় তাহলে এই পুরো অংশটা হচ্ছে নাউন। আমি আরো কেউ জয়েন করার জন্য রিকোয়েস্ট দিয়েছে, হ্যাঁ, তাহলে এখানে দেখেন এই পুরো অংশটা নাউন। এবার খেয়াল করুন the boy standing on the road এই পুরো আলোচনা অংশটা একটি শব্দ নয়, এটা একটা শব্দ গুচ্ছ। এই শব্দগুচ্ছ কথাটাকে ইংরেজিতে বলা হয় ফ্রেজ, ফ্রেজ। তাহলে এখন এই শব্দগুচ্ছ কথাটার ইংরেজি যেহেতু ফ্রেজ, এখন আমি বললাম এই অংশটাকে নাউন ফ্রেজ। তাহলে দেখেন এখানে অনেস্টি নাউন, ফ্রেলিটি ছিল নাউন, ডান্স ছিল নাউন, the boy standing on the road এটাও নাউন, কিন্তু নাউনের সাথে জাস্ট এই যে এটা একটা শব্দ গুচ্ছ, এই কথাটা জাস্ট লাগিয়ে দিলাম, এটাকে আমরা বললাম নাউন ফ্রেজ। এই যে ব্যাপারটা, এটা মাথায় রাখবো। তাহলে এখানে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা এই সিদ্ধান্তে আসতে পারি একটা সেন্টেন্সের গঠনের জন্য সাবজেক্ট বা অবজেক্ট বসে, সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হয়। যা এই সাবজেক্ট পজিশনে বসা শব্দটি এই অনেস্টির মতো পরিচিত হলেও নাউন, ফ্রেলিটির মতো অপরিচিত হলেও নাউন, the boy standing on the road এর মতো যদি এক গুচ্ছ শব্দ হয় তাও সে নাউন। এবার আরেকটা एग्जांपल দেখেন, আমি যদি বলি what she says is not clear to me, একটা সেন্টেন্স লিখলাম। এখন এই সেন্টেন্সের মধ্যে ইজ যদি ভার্ব হয় তাহলে what she says এই পুরো অংশটা নিশ্চয়ই ইজ ভার্বের সাবজেক্ট, আর আপনি জানেন সাবজেক্ট পজিশনে যা হয় তা নাউন হয়। তাহলে সাবজেক্ট পজিশনে যা হয় তা কি হয়, নাউন হয়। তাহলে what she says এই অংশটা যদি নাউন হয়, এখন আপনারা দেখি স্পিকার অন করে বলেন what she says এটা কি নাউন, শুধু নাউন হবে নাকি নাউন ফ্রেজ হবে বলেন।
Noun phrase, sir. Noun phrase. noun phrase নাউন ফ্রেজ এরকম হবে আপনার মনে হচ্ছে। খেয়াল করে দেখেন Noun clause, sir. Noun clause হবে। Noun clause. দেখেন এটা হচ্ছে নাউন ক্লজ। এই যে ব্যাপারটা দেখেন, এখন যারা একটু দুর্বল আছেন তাদের জন্য কথাটা হলো, আমি এই সেন্টেন্সটাকে একটু নিচে নামাই, দুইটা সেন্টেন্স পাশাপাশি কম্পেয়ার করে দেখি আমরা। দেখেন এই সেন্টেন্সকে আমরা বলেছি কি নাউন ফ্রেজ, আর এই সেন্টেন্সে আন্ডারলাইন করা অংশটাকে আমরা বলছি নাউন ক্লজ। তাহলে এই যে দা বয় স্ট্যান্ডিং অন দা রুট, এটা একটা শব্দগুচ্ছ যাকে আমরা ফ্রেজ বলছি। আবার দেখেন হোয়াট শি সেজ, এটাও একটা শব্দগুচ্ছ, কিন্তু তাকে আমরা বলছি না ফ্রেজ, তাকে আমরা বলছি ক্লজ, বাক্যাংশ। তাহলে খেয়াল করুন দা বয় স্ট্যান্ডিং অন দা রুট, এই অংশটাও বাক্যাংশ, আবার এই অংশটা শব্দগুচ্ছ। হোয়াট শি সেজ, এটাও বাক্যাংশ, আবার এটা শব্দগুচ্ছ, কিন্তু এই অংশটাকে আমরা ক্লজ বলছি, এই অংশটাকে আমরা বলছি ফ্রেজ। পার্থক্যটা হলো দেখেন এখানে সেজ এটা একটা ফাইনাইট ভার্ব, শি হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে এইটুকু অংশের মধ্যে, এই যে এইটুকু অংশের মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে। কিন্তু এখানে খেয়াল করুন দা বয় স্ট্যান্ডিং অন দা রুট, এই যে দেখেন দা বয় সাবজেক্ট, স্ট্যান্ডিং ভার্ব এরকম অশুদ্ধ, কারণ কি স্ট্যান্ডিং ফাইনাইট ভার্ব না, আর স্যাজ ফাইনাইট ভার্ব। এখানে একটা কথা বলে রাখি, দেখেন আমাদের কাছে পৃথিবীতে ইংরেজিতে আমাদের জন্য ভার্ব আছে একটা ফর্ম শুধু, একটা হচ্ছে ডু, তার সাথে আইএনজি যোগ করে দিলাম ডুইং, আর একটা হচ্ছে ডিড, তারপরে আমরা লিখি কি ডান। এই চারটা ফর্ম, এই চারটা ফর্মের মধ্যে এই দুইটা ফর্মকে আমি এক জায়গায় রাখলাম, এই দুইটা ফর্মকে আমি এক জায়গায় রাখলাম। মনে রাখবেন যখন ডু এবং ডিড যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট সহ আসে, যেমন দেখেন আই ডু, হি ডাস, অথবা ইউ ডিড, এরকম এই যে সাবজেক্ট প্লাস ডু এইভাবে ডিড এইভাবে যদি থাকে বুঝতে হবে এটা ফাইনাইট ভার্ব, কিন্তু এই যে শব্দগুলো আছে যেমন দেখেন আমি লিখলাম আই ডুইং, লিখলাম হি ডুইং, লিখলাম ইউ ডান, একেবারে ক্লিয়ারলি না বোঝার কিছু নাই। দেখেন আই ডুইং লিখেছি, হি ডুইং লিখেছি, ইউ ডান লিখেছি। কমন সেন্স দিয়ে দেখেন তো এগুলাকে শুদ্ধ মনে হচ্ছে কিনা, অশুদ্ধ। অর্থাৎ ইংরেজিতে ডু এবং ডিড, এই যে ডু এবং ডিড, এই যে ডু আবারও ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ডু ডিড এরা সাবজেক্টের সাথে সরাসরি ভার্ব হিসেবে আসতে পারে, কিন্তু আমাদের কাছে এই যে ডুইং এবং ডান এই দুটো শব্দ, এদেরকে আমরা পার্টিসিপল বলি, একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে ডুইং, এরা এভাবে ফাইনাইট ভার্ব হিসেবে আসে না। কিন্তু এই সেন্টেন্স গুলো যদি এই যে লেখাগুলো এগুলোকে যদি আমি এভাবে করতাম, মনে করেন আমি লিখলাম আই এম ডুইং, আমি যদি লিখতাম হি ইজ ডুইং, আমি যদি লিখতাম ইউ আর ডান, তাহলে এটা প্রত্যেকটা আলাদা আলাদা করে এরা সেন্টেন্স হয়ে গেছে। দেখেন আই এম ডুইং, হি ইজ ডুইং, ইউ আর ডান। একেবারে বেসিক থেকে আমি জিনিসগুলো বলছি, অনেক বেশি জানলেও ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করছে জিনিসটা খেয়াল করুন। এই যে আমি বললাম তার মানে হলো ডু এবং ডিড এরা সরাসরি একটা সাবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স হতে পারে। ডু এবং ডিড, এই ডাসটা মূলত ডু ফর্ম ধরেন, এরা একটা সাবজেক্টের সাথে বসে একটা সেন্টেন্স হতে পারে, একটা ক্লজ হতে পারে। কিন্তু এই যে ডুইং ডান এরা ভার্ব হতে পারে না যদি তাদের সাথে অক্সিলিয়ারি ভার্ব না থাকে। এদের সাথে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে এরা ফাইনাইট ভার্ব হয় না। তাহলে কি সিদ্ধান্তে আসলাম? আমরা কি বলতে পারি এক কথায়, এই যে এটা ফ্রেজ এটা ক্লজ, পার্থক্যটা কিভাবে, এই যে স্ট্যান্ডিং দা বয়, স্ট্যান্ডিং কেন অশুদ্ধ, যেহেতু হি ডুইং অশুদ্ধ। হি সাথে যদি অক্সিলিয়ারি তুলে দেই
তাহলে ভুল। তাহলে দেখেন দা বয় স্ট্যান্ডিং ভুল। কেন ভুল? ক্লজ নয়। সুতরাং এক কথায় ডু এবং ডান এবং ডুইং যদি তার সাথে অক্সিলিয়ারি থাকে তখন তারা ফাইনাইট ভার্ব। ডু এবং ডিড সরাসরি কোনো সাবজেক্টের সাথে আসলেই ফাইনাইট ভার্বের মতো ভূমিকা রাখে। তাহলে কথা হলো ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে ক্লজ হচ্ছে শব্দগুচ্ছ যার মধ্যে ফাইনাইট ভার্ব নাই, সরি ফাইনাইট ভার্ব আছে, আর ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছই কিন্তু তার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে না। তার মানে এবার একটু পেছনে আসি। তাহলে একটা সেন্টেন্স গঠনের জন্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট পজিশনে যা বসবে তা নাউন হবে, অবজেক্ট পজিশনে যা বসবে তাও নাউন হবে। সাবজেক্ট পজিশনে অনেস্টি, ফ্রেইলটি, ডান্স এরা নাউন, এরা নাউন ফ্রেজ, এটা নাউন ক্লজ। এবার অবজেক্ট পজিশন দেখা যাক। দেখেন অবজেক্ট পজিশনে যেটা বসে তাও নাউন হয়। যেমন দেখেন honesty is the best policy, এই সেন্টেন্সে ইজ যদি ভার্ব হয় তাহলে দ্য বেস্ট পলিসি অবজেক্ট। তাহলে যদি অবজেক্ট হয়, এবার আমাকে বলেন যেহেতু অবজেক্ট পজিশনে নাউন বসে তাহলে এই অংশটার পরিচয় হচ্ছে নাউন। এখানে দ্য বেস্ট পলিসি একটা শব্দ না একগুচ্ছ শব্দ? একগুচ্ছ শব্দ। সুতরাং এটা নাউন ফ্রেজ হয়ে গেল। তাহলে আমরা দেখেছি এই সেন্টেন্সে একটা অংশ আছে নাউন আর একটা অংশ হচ্ছে নাউন ফ্রেজ। এই সেন্টেন্সে ইজ যদি ভার্ব হয় তাহলে ওমেন কোন পার্ট অফ স্পিচ? ওমেন নাউন। তারপর আভার এটা নাউন ফ্রেজ যেহেতু দুইটা শব্দ। অনুরূপভাবে ইজ বার মাই ব্রাদার এটা একটা একগুচ্ছ শব্দ, একগুচ্ছ শব্দ হিসেবে এটাও একটা নাউন ফ্রেজ। এবার আরেকটা एग्जांपल একটু খেয়াল করুন। আমি যদি কোন সেন্টেন্স এভাবে লিখি I believe that Bangladesh must win the game. একটা সেন্টেন্স লিখলাম I believe that Bangladesh must win the match, যেভাবে হোক। এই সেন্টেন্সে খেয়াল করুন I subject, believe verb। আচ্ছা, believe যদি ভার্ব হয় তাহলে that Bangladesh must win the game এই পুরো অংশটা নিচে আন্ডারলাইন দিল। আন্ডারলাইন দিয়ে আমি বললাম নাউন ফ্রেজ অপশন এ, তারপরে লিখলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে লিখলাম নাউন ক্লজ। অ্যানসার কি হবে বলেন? স্যার নাউন ক্লজ হবে। নাউন ক্লজ। নাউন ক্লজ। নাউন ক্লজ। বিশ্বাস করুন বিসিএস পরীক্ষায় এর চেয়ে কঠিন কোনো প্রশ্ন আসে না। বিসিএস পরীক্ষায় যাই আসবে এই টাইপের প্রশ্নই হবে। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের মূল স্ট্রাকচার ছিল কি সাবজেক্ট নাউন হয়, অবজেক্ট নাউন হয়, সাবজেক্ট পজিশনে যাই বসুক তা নাউন হবে, অবজেক্ট পজিশনে যাই বসুক তা নাউন হবে। আরো একটু প্র্যাকটিস দেখা যাক। আমি যদি বলি রিডিং বুকস ইজ মাই হবি, লিখলাম রিডিং বুকস ইজ মাই হবি। দেখি এই সেন্টেন্সটাতে আমি রিডিং কে আন্ডারলাইন করে দিলাম এবং বলেন এটা কোন, আমি অপশন দিচ্ছি পার্টিসিপল, অপশন দিলাম জিরান্ড, অপশন দিলাম নাউন, অপশন দিলাম ভার্ব যেহেতু আইএনজি আছে। এবার এই অ্যানসার পরে বলবেন, আগে একটু যারা দুর্বল তাদেরকে ব্যাপারগুলো নিয়ে ভাবতে দেন। হ্যাঁ, যারা পারেন তারা উত্তর বলবেন না। আমি এই সেন্টেন্সটা বলে দিচ্ছি, এটা একটা কোয়েশ্চেন, দেখি এই কোয়েশ্চেনটা সলভ করে দেখেন। রিডিং বুকস ইজ মাই হবি এই সেন্টেন্সের মধ্যে রিডিংটা কি বলেন, এবার বলেন কি হবে, অ্যানসার কি হবে? শুনতে পাচ্ছেন?
আপনারা কি শুনতে আপনারা পাচ্ছেন? কি ফেসবুকে গ্রুপে অ্যাড হয়েছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই অ্যান্সার করেন। এখানে একটা প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে নেটওয়ার্ক ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আইপিএসএস এ, আবার রিকানেক্টেড। এবার বলুন, দেখি বলুন, রিডিং বুকস ইজ মাই হবি। পার্টিসিপল স্যার এটা। জিরান স্যার, জিরান হবে স্যার। হ্যাঁ, দেখেন পরীক্ষায় এই প্রশ্নগুলো এভাবেই আসে, আমরা আর এভাবেই ভুল করি। আমি ইচ্ছে করে এই প্রশ্নগুলো এভাবে দিয়েছি। এতক্ষণ ধরে আমি আমার আলোচনায় দেখিয়েছি একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হয়, নাউন হবে, অনুরূপভাবে অবজেক্ট কি হবে, নাউন হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের মূল থিওরি। এই থিওরির উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই স্ট্রাকচার বা এই সাবজেক্ট ইকুয়াল টু নাউন এবং অবজেক্ট ইকুয়াল টু কি, নাউন। এখন এই সেন্টেন্সে খেয়াল করুন, রিডিং বুকস ইজ মাই হবি। এখানে ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে কি ভার্ব। আচ্ছা, ইজ যদি ভার্ব হয় তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি, বুক সাবজেক্ট না রিডিং সাবজেক্ট? রিডিং বুক সাবজেক্ট রিডিং বুক। আমি তো রিডিং বুক একসাথে বলি নাই, আমার কথা তো শুধু রিডিং কে কেন্দ্র করে। রিডিং সাবজেক্ট। এখন অর্থাৎ বলেন হবি হচ্ছে একটা কাজ, বলেন হবি হচ্ছে কি একটা কাজ। আচ্ছা, হবি যদি কাজ হয়, বই কি কোনো কাজ হতে পারে? না স্যার, তাহলে কাজ হচ্ছে এখানে কি, বই পড়া। পড়া, রিডিং। পড়াটাই কাজ। সুতরাং এখানে এই যে ইজ ভার্বটা বা এই সেন্টেন্সটা কেন্দ্র হয়েছে মূলত রিডিং কে কেন্দ্র করে। তার মানে কথা বলা হচ্ছে রিডিং কে নিয়ে। তাহলে রিডিং এখানে সাবজেক্ট, আর রিডিং যদি সাবজেক্ট হয় তাহলে আপনার অ্যান্সার হবে নাউন, কারণ আমি বলেই দিয়েছি সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হয়। এখন কথা হলো, স্যার এটা তো জিরান, কারণ সাবজেক্ট যেই পার প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন তাকে আমরা জিরান বলি। এটাকে আপনি জিরান বলেন নাই কেন? যখন নাউন থাকবে তখন জিরান বলা যাবে না। আমি বুঝতে পারছি কিনা? যদি অপশন যদি এরকম হতো তাহলে অ্যান্সার কি হতো? জিরান। জিরান। আচ্ছা, এবার দেখেন আমি এই লেখাটাকে একটু ছোট করে নিচ্ছি, যেহেতু আমি আরো একটা एग्जांपल দেখাবো। হ্যাঁ, আমি লিখলাম flying bird is seat. এখন এই প্রশ্নটা দেখেন, এখানে একটা আইএনজি আছে, এটা আন্ডারলাইন করে দিলাম এবং অপশন এ দিলাম পার্টিসিপল, দিলাম জিরান, তারপরে দিলাম অ্যাডভার্ব, তারপরে দিলাম ভার্ব। এবার এই প্রশ্নটা সলভ করেন, বলেন কি হবে? পার্টিসিপল স্যার, পার্টিসিপল। চিন্তা করে বলেন। জিরান হবে। তাহলে দুইটা কোশ্চেনের মধ্যে পার্থক্যটা আমরা দেখবো এখন। দুইটা কোশ্চেন, এই কোশ্চেনটার ভার্ব প্লাস আইএনজি, মনোযোগ দিয়ে শুনেন। রিডিং বুকস ফ্লাইং বার্ড, আমি লিখলাম ফ্লাইং বার্ডস এবং এখানে এটাকে প্লুরাল করে দিলাম আর। এখন দেখেন বুকস প্লুরাল, বার্ডস প্লুরাল, বুকস নাউন, বার্ডস নাউন, রিডিং আইএনজি, ফ্লাইং আইএনজি, এখানে আর ভার্ব, এখানে ইজ ভার্ব। তাহলে পরে দেখতে দুটি সেন্টেন্স একই রকম মনে হচ্ছে, কিন্তু এবার দেখেন এই সেন্টেন্সে হবি হচ্ছে রিডিং, এই সেন্টেন্সে হবি কি, রিডিং। কিন্তু এই সেন্টেন্সে ফ্লাইং সুন্দর না বার্ড সুন্দর? বার্ড সুন্দর স্যার। বার্ড সুন্দর, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে এখানে বার্ড হচ্ছে সাবজেক্ট আর এখানে রিডিং হচ্ছে সাবজেক্ট। সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে অর্থাৎ বার্ডকে কেন্দ্র করে তার অ্যাডজেক্টিভ হিসেবে ফ্লাইং শব্দটা আসছে। সুতরাং এখানে অ্যান্সার হবে কি, পার্টিসিপল।
পার্টিসিপল। পার্টিসিপল। আপনি এমন কোন বিসিএস পরীক্ষা পাবেন না যে পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন আসে না। তার মানে হচ্ছে আমরা বুঝে গেছি এই এই দ্বিতীয় কোশ্চেনটা আজকের আলোচনার সাথে একেবারে পরিপূর্ণভাবে কানেক্টেড না নয়, কিন্তু ওই কনফিউজিং জায়গা বলে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই। এখন তাহলে আমরা সিদ্ধান্তে আসলাম, নাউন হচ্ছে সাবজেক্ট হয়, নাউন হচ্ছে অবজেক্ট হয়। সাবজেক্ট পজিশনে একটি শব্দ হলে সে নাউন, আবার যদি একটি শব্দ হয় তার নাম নাউন ফ্রেজ, আবার যদি ওখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তখন তাকে আমরা বলবো নাউন ক্লজ। এই ছিল নাউন সম্পর্কে প্রাইমারি কিছু কথা। এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের পরবর্তী পরীক্ষার জন্য আপনাদেরকে এই শীটটা প্রোভাইড করা হয়েছে। আমি শীটটা কিভাবে পড়বেন এবং ওখান থেকে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট বানিয়ে সরাসরি শীট দেখিয়েই আলোচনাটা করে দিচ্ছি। সবাইকে শুনতে পাচ্ছেন? এখন স্পিকার অফ করে রাখেন, এখন প্রশ্ন করবার দরকার নাই, আমি জাস্ট একটা না কিছুক্ষণ কথা বলি। তারপর এই লেকচার শীটটা সবার হাতে পিডিএফ হিসেবে আছে, সবাই পেয়েছেন। এখানে সেন্টেন্স স্ট্রাকচার, এই যে প্রথম পৃষ্ঠায় যে কথাগুলো আছে এই কথাগুলো আমি এতক্ষণ বললাম। পার্টস অফ স্পিচ এর যে ক্লাসিফিকেশন এগুলো আমি বলি নাই। আমাদের পরবর্তী পরীক্ষায় আছে কি নাউন। তাহলে নাউনের গঠন নিয়ে এখানে কথা আছে, জাস্ট একটু দেখবেন। অর্থাৎ আমরা যখন কোনো কিছু অর্থাৎ কোন একটা শব্দ যখন আমরা গঠন করি, যেমন বাংলায় আপনি দেখুন আমি একটা শব্দ লিখলাম যোগ্য, এটা একটা শব্দ যোগ্য। তাহলে এই যোগ্য শব্দের শেষে আমি একটা কাজ করলাম তা, যোগ্যতা। তাহলে এই যোগ্য শব্দের সাথে আমি যে তাটা বাড়ালাম, তাটা কি? তাটাকে আপনারা কি বলেন? বলেন তয় অথবা বলেন অথবা অনুসর্গ। এবার আমি একটা কাজ করলাম অ বাড়ালাম, অযোগ্যতা। তাহলে অটাকে আপনি বলেন কি? উপসর্গ। উপসর্গ। তাহলে দাঁড়ালো সব এই যে একটা মূল শব্দ, আমি যে একটা মূল শব্দ, মূল একটা শব্দের শেষে আমরা বসিয়েছি প্রত্যয় বা অনুসর্গ, শুরুতে আমরা বসিয়েছি উপসর্গ, ঠিক না? এবার খেয়াল করেন আমি লিখলাম, আমি এই এক্সাম্পলটা বারবার দিই, বিলি একটা শব্দ, আমি লিখলাম এবং আমি তার আগে লিখলাম মিস, মিসের চেয়ে আমি আন শব্দটা লিখলাম আন, এখানে লিখলাম এ। তাহলে দেখেন বাংলায় যেমন অ এবং তা যুক্ত করে আমরা নতুন শব্দ সৃষ্টি করি, ইংরেজিতেও এই যে প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে আমরা নতুন শব্দ সৃষ্টি করি, ঠিক কিনা? এবং সাফিক্স। আচ্ছা, এই যে সাফিক্স, এই যে এটাকে তাহলে পরে যেটা যুক্ত হয় তাকে আমরা সাফিক্স বলি, এবং এই সাফিক্স গুলো নতুন শব্দ সৃষ্টি করে, এবং এরকম কিছু সাফিক্স আছে যে সাফিক্স গুলো দিয়ে আপনি নাউনকে আইডেন্টিফাই করতে পারবেন। যেমন এখানে শীটের মধ্যে দেওয়া আছে, যেমন দেখেন ই আর থাকলে, উ আর থাকলে, শন থাকলে এই জিনিসগুলো, এই অংশটা শীটের, এটা ইম্পর্টেন্ট, উদাহরণ সহ এটা একটু দেখবেন। আচ্ছা, এরপরে এই জিনিসগুলোকে ক্লারিফাই করা হয়েছে এখানে, এই ব্যাপারগুলো তেমন বেশি পড়বার দরকার নাই। ফাংশন সাম নাউনের মধ্যে আমি এখানে জিনিসগুলো একেবারে ইলাবোরেটলি ব্যাখ্যা করা আছে, যেমন দেখেন ভার্বের সাবজেক্ট হিসাবে, প্রিপজিশনের অবজেক্ট হিসাবে, এই যে কথাগুলো এগুলো একটু দেখবেন, ক্লাসিফিকেশন অফ নাউন। আচ্ছা, এখানে আবার দেখানো হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠনের জন্য আর কতগুলো সাফিক্স। তারপরে এখানে দেখেন ইউজ অফ সাফিক্স টু ফর্ম অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, একেবারে ইলাবোরেটলি তালিকা দেওয়া হয়েছে, যেহেতু আইডেন্টিফিকেশন জাতীয় জিনিসগুলো বিসিএস রিটেন পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, এরপরে এই যে কমন নাউন, কালেকটিভ নাউন, নাউনের ক্লাসিফিকেশন গুলোকে ব্যাখ্যা করা হয়েছে, এবং এই টেবলটা, এই যে টেবলটা, এটা ইম্পর্টেন্ট, বাংলা করে দিয়েছি, খেয়াল করেন। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন না থাকলে আপনারা আওয়াজ করবেন না, স্পিকার মিউট করে রাখেন। দেখেন এই যে এখানে কতগুলো ফ্রেজ আছে, এই ফ্রেজগুলো এগুলো ক্লিটস টুফেল, ব্যারেন্স টুফেল, এই দুইটা টুফেলের যে শব্দগুলো আছে, পাশাপাশি গুগল থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে এই ফ্রেজগুলো আমি এখানে অ্যাসেম্বল করেছি, এবং এই ফ্রেজগুলোকে আমরা বাংলা অনুবাদ করে দিয়েছি, মনোযোগ দিয়ে ফ্রেজগুলো পড়ে নিন। আচ্ছা, এবার আসেন এখানে এরপরে যেটা দরকারি বিষয় সেটা হচ্ছে এই যে ট্রান্সফরমেশন অফ নাউন, এটা ইম্পর্টেন্ট। এই ব্যাপারগুলো নিজে নিজে পড়বার মতো সহজ কতগুলো বিষয়, এই বিষয়গুলোকে
আপনারা একটু একবার পড়ে দিবেন, আমি প্রয়োজনে আরেকবার জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। যেমন আপনি দেখেন পুয়ার একটা শব্দ, এখন পরীক্ষায় আসলো don't look upon the poor, don't look upon the, আচ্ছা আমি আরেকটা কাজ করি, স্পিকার কারো অন আছে, স্পিকার অফ করে দেন। দেখেন এই এই যে একটা প্রশ্ন, মনোযোগ দেন, ডোন্ট লুক ডাউন আপন দা পুয়ার, এটা আন্ডারলাইন করে দিল এবং পরীক্ষায় আসলো, পরীক্ষায় আপনাকে বললো দা পুয়ার, এই দা পুয়ার শব্দটি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, কি বলে নাউন স্যার, নাউন কি হবে? নাউন নাউন হবে। আমরা জানি এই যে পুয়ার এই শব্দটা অ্যাডজেক্টিভ, এলিট এই শব্দ অ্যাডজেক্টিভ, রিচ এগুলো অ্যাডজেক্টিভ না? যেমন দেখেন এগুলোর সাথে আমি ম্যান দিলাম, তাহলে পুয়ার ম্যান, এলিট ম্যান, রিচ ম্যান, আমি লিখলাম সোসাইটি, তাহলে কি হলো? আমি লিখলাম ই লিভ ইন আ, এবার বলেন তো, এবার এখানে পুয়ার কি হবে? স্যার নাউনই হবে। অ্যাডজেক্টিভ, ওর অ্যাডজেক্টিভ এখানে এডিক্টিভ হবে স্যার। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দা পুয়ার, এটা একটা শব্দ, দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আ পুয়ার, ঠিক না? আচ্ছা ওখানে হ্যাঁ, তাহলে আমি সহজে বুঝবার জন্য আমি এখান থেকে এই অংশটা ডিলিট করে দিলাম এবং আমি লিখলাম এভাবে, এখন এখানেও একটা পুয়ার আছে, এখানেও একটা পুয়ার আছে, এই পুয়ারটার অ্যান্সার আপনারা বলছেন কি, নাউন নাকি অ্যাডজেক্টিভ? কি বলছেন? নাউন স্যার। নাউন, কিন্তু এই পুয়ারটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা এই পুয়ারটা অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে এই পুয়ার হচ্ছে অ্যাকচুয়ালি একটা, বেসিক্যালি এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই পুয়ারের অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা দিয়ে আনলাম তখন সে নাউন হয়ে যাবে। এই যে ব্যাপারটা, এটা আপনারা শিখবেন কোত্থেকে? এই যে আপনাদের এখানে ট্রান্সফরমেশন অফ নাউন আছে, এই ব্যাপারটা। যেমন দেখেন এখানে লেখা আছে শি ইজ আ বিউটি অফ আওয়ার এরিয়া, সে আমাদের এলাকার সৌন্দর্য, তাহলে বিউটি এটা নাউন, ঠিক না? এখন এই নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, এখন কি নাউন হয়ে গেছে? এই যে ব্যাপারগুলো, এগুলো একটু দেখবেন, চমৎকার করে দেওয়া আছে, মানে কোনো বইতে এর চেয়ে বেশি নেই। এরপরে আনকাউন্টেবল নাউন, এই যে কাউন্টেবল নাউন, এই ব্যাপারগুলো একটু দেখবেন, এই যে ব্যাপারকে এই টেবল যথেষ্ট ইম্পর্টেন্ট, আপনারা, আমি জাস্ট এই লেকচার শিট দিয়ে দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করে রাখেন, আমি কোন জায়গাগুলো একটু মার্ক করে দিচ্ছি। তারপরে দেখেন এই যে কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল, এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। তারপরে এই টেবল অনেক ইম্পর্টেন্ট। এই যে আপনাদের ক্লাসে আপনাদের আগামী পরীক্ষায় যে একটা ডিটারমিনার নামে একটা ব্যাপার আছে, আমি একটা ভিডিও বলেছি দেখতে ইউটিউবে, হেল্পলাইন ইউটিউব চ্যানেলে গিয়ে ওটা দেখবেন। পাশাপাশি ওটা দেখবার সময়ে অথবা এই টেবলটা পড়ে যদি ভিডিওটা দেখেন, অথবা ভিডিওটা দেখার পর যদি এই টেবলটা দেখেন, আপনার কাছে ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে। আজকে আরেকটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স নিয়ে, বিশেষ হেল্পলাইন পেজে এবং ইউটিউবে আছে। এই কোয়ান্টিফায়ার্স এবং ডিটারমিনার, এই দুইটা জিনিস এই টেবলটা দেখে আলোচনাটা বুঝে নেবেন। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেহেতু ভিডিও দেওয়া আছে এখানে আমি আবার বলি, সময়টা কিল করে নিচ্ছি না। এবার আসুন কম্পাউন্ড নাউন, এগুলা তেমন পরীক্ষামুখী পড়া নয়। পজিশন অফ নাউন, এটা সহজ করে দেওয়ার জন্য উপরের আলোচনাগুলোকে সামারি করে দেওয়া হয়েছে, এবার বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব না, যেহেতু আমি প্রশ্ন নিয়ে প্রতিদিন লাইভ সেশন করব, ওখানে আপনারা প্রশ্ন আলোচনা করব। নাম্বার এবং জেন্ডার নিয়ে একটু ধারণা দিচ্ছি। এই নাম্বার থেকে আপনি দেখেন 38, 39, 40, 41, 42, 38 থেকে 42তম বিসিএস পর্যন্ত প্রতিটা পরীক্ষায় নাম্বার থেকে প্রশ্ন এসেছে, প্রতিটা পরীক্ষায়। আমার শীট থেকে এগুলো কমন আসছে, আমি জাস্ট শব্দগুলো মার্ক করছি না, আপনারা পড়ার সময় দেখবেন। আমি কোন জিনিসগুলোর উপরে বেশি খেয়াল করবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখেন কিছু শব্দ আছে যেই শব্দগুলো
সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করার জন্য নির্দিষ্ট নিয়ম আছে, এস যোগ করে করব, ভাওয়েল চেঞ্জ করে করব, কিভাবে করব। আবার কিছু শব্দ আছে যে এই শব্দগুলোর মধ্যে কোন ধরনের পরিবর্তন হয় না, যেমন এই যে এটা বিশেষ পরীক্ষা আসছে, ঠিক আছে, উভয় ফর্ম। আপনারা কি শুনতে পাচ্ছেন? লাইন কি ক্লিয়ার আছে? জি স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে হ্যাঁ, আচ্ছা। এখন এই যে দেখেন এই যেমন এই যে ডিআর শব্দ পরীক্ষা আসছে, তারপরে হচ্ছে স্কোর শব্দ পরীক্ষা আসছে, তারপরে আমি আরো দেখাই, এখানে একটা শব্দ আছে শিপ শব্দ, যেমন ফিশ শব্দটা পরীক্ষা আসছে এই যে 42তমতে। এই যে শব্দগুলো অর্থাৎ যে সকল শব্দ সিঙ্গুলার এবং প্লুরাল একই থাকে, এগুলোর এটা নিয়ে শুধু এটার উপর নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটাও দেখতে পারেন, এই শব্দগুলো একটু দেখবেন। অর্থাৎ এখানে তো আসলে কোন শব্দটা সিঙ্গুলার বা প্লুরাল এই ব্যাপারগুলো স্টুডেন্টরা টিচাররা ক্লাসে পড়ায় না বলে অনেকেই আছে এই জিনিসগুলো পড়তে হবে কিনা গুরুত্ব বুঝে না, অথচ প্রতিটা পরীক্ষায় এই যে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এই ব্যাপারগুলো খেয়াল করবে। যেমন এখানে কত মজার পড়া, এগুলো পড়ার সময় এমনিতেই ভালো লাগবে। যেমন এয়ার মানে বাতাস, কিন্তু ইয়ার্স মানে চাল চলন, অ্যাডভাইস মানে সংবাদ, কিন্তু অ্যাডভাইস যখন প্লুরাল করবেন তখন তার অর্থ হয়ে যাবে পরামর্শ। কিন্তু গুড মানে উপকার, কিন্তু গুডের সাথে যখন এস দিবেন তখন মালপত্র। আয়রন মানে লোহা, কিন্তু আয়রন মানে শৃঙ্খল। এই যে ব্যাপারগুলো এগুলো পড়বার সময় অনেক মজা লাগবে। এই নাম্বার এবং নাম্বারের ব্যাপারগুলো খেয়াল করবেন। জেন্ডার গত কয়েকটা পরীক্ষায় কম্পারেটিভলি কম আসলেও আগে জেন্ডার বেশি আসতো। জেন্ডারের ক্ষেত্রে জেন্ডার এই জন্য সহজ কারণ জেন্ডারের ক্ষেত্রে শুধুমাত্র লিমিটেড কিছু শব্দ, এখানে কতগুলো ফরেন ওয়ার্ডস এর জেন্ডার্স আছে। লিস্ট অফ জেন্ডার চেঞ্জ এখানে দিয়েছি আমি, এর বেশি নাই, একেবারে গুগল সার্চ করলেও আল্লাহর রহমতের চেয়ে বেশি পাবেন না। এগুলো ডাইরেক্ট আমার নিজের বই যেটা আছে ক্যাটালগ, দা ক্যাটালগ বই থেকেই নেওয়া, অনুবাদ করে দেওয়া আছে। এখানে যেগুলো বিশেষ করে এই এখানে প্রনাউন শুরু হয়ে গেছে, প্রনাউন পড়ার দরকার নেই, প্রনাউন থেকে আমি আগামী ক্লাসে ক্লাস শুরু করব, ওগুলা বড় করে লাইভ ভিডিও ক্লাস হবে। তাহলে এই যে জেন্ডার চেঞ্জ এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। এই হচ্ছে লেকচার শিট পড়ার নিয়ম। আর যারা একেবারে নতুন আছেন তাদের জন্য এবার শেষ দিকে আমি আমার যে কথাগুলো একটু শুনেন। এখন এই যে বাংলার জন্য অবশ্যই আপনি 9-10 এর বাংলা ব্যাকরণ বইটা নেবেন। ব্যাকরণ বই ওই দিন আমিনুল স্যার লাইভের মধ্যে কথাগুলো বলেছে, বাংলা ব্যাকরণ বইটা রাখবেন আর আমাদের লেকচার শিটটা পড়বেন, আর যে কোনো একটা এমসিকিউ প্র্যাকটিস বই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই প্রস্তুতির জন্য যে কোনো বই, সাপোর্টিং বই নেবেন। ইংলিশের জন্য বাজারে যা আছে, যে কম্পিটিটিভ এক্সাম আছে, মাস্টার বই আছে, তারপরে আমার ক্যাটালগ বই যেহেতু বাজারে নেই, এবং ক্যাটালগ এই যে করোনার মধ্যে আমি প্রিন্ট করি নাই, বা এখন প্রিন্ট করলে অনেকগুলো টাকা আটকে থাকবে, এই জন্য আমি আমার বই ছাড়াও বাজারে যা বই আছে যে কোনো একটা সাপোর্টিং বই নেবেন। বই আমারটা ভালো মানে আরেকজনেরটা খারাপ, ব্যাপারটার উপর না। ইংলিশ গেল। ম্যাথের জন্য অনেকে অনেক ধরনের বই নেবেন। MP3 গাইডটা ভালো, MP3 নিতে পারেন, প্রফেসরসের নয়, অথবা এই যে শাহিন স্যারের বইটা কারো কাছে থাকলে ওই বইটা পড়তে পারেন। এবার আসেন বাংলাদেশ বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলোর জন্য অবশ্যই আপনারা জয়কলির বই, এগুলো ছোট, ওগুলো পড়তে পারেন। কারো কাছে আগের যদি কোনো বই থাকে ওই বই বাদ দিয়ে এই বই নেওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলা আমরা এখান থেকে যা শীট দিব সাধারণ জ্ঞান ওইটুকুতে মূলত হয়ে যায়। আপনার বই লাগে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, আর কিছুর জন্য না। তারপরে হচ্ছে সায়েন্স, এখন ইদানিং সায়েন্স কঠিন হয়ে গেছে। সায়েন্সের ক্ষেত্রে আইসিটি এবং জেনারেল সায়েন্সের জন্য আমরা যে শীট দিব, শীটের পাশাপাশি যার কাছে যে বই ভালো লাগে ওটা নেবেন। একসময় জামিলের বইটা ভালো ছিল, কিন্তু ওটা এখন আপগ্রেড করা হয় না, তার চেয়ে বরং MP3 বা প্রফেসরসের বইগুলো ভালো। তারপরে হচ্ছে ইংলিশ লিটারেচারের জন্য বলা হয় না, ইংলিশ লিটারেচার কিছু কিনিয়েন না, আমি যে শীট দিব শীট থেকে কমন চলে আসবে। তারপরে হচ্ছে আপনার এরপরে হচ্ছে আইসিটির জন্য অনেকে অনেক ধরনের বই বলবে। রাজু ক্লাস নিবে, আমি খুব দ্রুত রুটিনের মধ্যে, তার ক্লাস একটু দেরি হয়ে গেছে, রুটিনের ভেতরে মাঝখানে রাজুকে একটা ক্লাস নিয়ে নিতে বলবো। ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইরফান স্যার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পাশাপাশি আইসিটি ক্লাসও টানবেন। তারপরে জিওগ্রাফি, সুশাসন, এগুলোর জন্য কোনো বই কিনিয়েন না, আমার শীট যথেষ্ট। এই হচ্ছে বই নিয়ে কথাবার্তা। আর এই যে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এই বিষয়গুলোর জন্য আপনারা ওই যে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা বই আছে, ওই বইটা সংগ্রহ করবেন। এবং ইন্টারমিডিয়েটের পরিণতি বই সংগ্রহ করার জন্য অনেকে বলে ওটা লাগবে না, কারণ ওই বইতে সুশাসনের বা
এই সরকার ব্যবস্থার যে ব্যাপারগুলো আছে এগুলো সামারি করে লেকচার শিটের মধ্যে আমরা খুব সুন্দর করে উপস্থাপন করেছি। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য কি 9-10 এর বই লাগবে কিনা, 9-10 এর বই রাখতে পারেন, তবে আমার মতে 9-10 এর বই লাগে না, যে কোনো একটা ম্যাথ বই ভালোভাবে পড়লে 9-10 এর বই সহ কভার হয়ে যায়। অবশ্যই সায়েন্সের জন্য সাধারণ বিজ্ঞান যে বইটা আছে, সাধারণ বিজ্ঞান যেগুলো কমার্স এবং আর্টস এর স্টুডেন্টরা যে বিজ্ঞান বইটা পড়ে এই বইটা রাখবেন, কারণ আমরা কোনো বিষয়ের বোর্ড বইয়ের উপরে পরীক্ষা না নিলেও 9-10 এর সাধারণ বিজ্ঞান বইটার উপর আমরা আলাদা করে একটা পরীক্ষা নিব। ওটা আমাদের শিডিউলে থাকুক বা না থাকুক, পরীক্ষার আগে রিভিউ টেস্টের আগে আমরা ওই বইয়ের উপর পরীক্ষা নেই। যেমন বাংলা ব্যাকরণ, 9-10 এর সাধারণ বিজ্ঞান বই, তারপরে ইংরেজির জন্য আমরা বড় ভোকাবুলারি শীট যেটা দিছি, ওগুলোর জন্য তো আলাদা কোনো পরীক্ষা নাই, কিন্তু আমরা এক্সট্রা এরকম কিছু পরীক্ষা নিব। আর কোনো ব্যাপারে আমি রেগুলার আছি, লকডাউনে আমার প্রশিক্ষণ এগুলো শেষ, আমি ঢাকায় থাকি আর কখনো চিটগাঁয়ে থাকি, যেখানেই থাকি অনলাইনের জন্য কোনো ব্যাপার না। অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে ঢাকায় আছি হিসেবে যে ব্যাপারগুলো অনেকেই আমাকে প্রশ্ন করে, অনেক সময় অনলাইনে পান নাই, এরা হচ্ছে আমার প্রশিক্ষণের জন্য। এখন কিন্তু মোটামুটি ফুল ফ্রি আছে আপনাদের জন্য এই কাজ। এই কয়েকদিন পরে প্রিলি রেজাল্ট দিলে রিটেন এবং আপনাদের নিয়ে সম্পূর্ণ সবকিছু, যে কোনো হোয়াট এভার দা সাজেশন, যে কোনো কোয়েরি আপনারা কোনো ধরনের দ্বিধা না রেখে প্রশ্ন করবেন। আজকে পার্টিসিপেন্ট কম ছিল, অবশ্যই ক্লাসটা আমরা রেকর্ডের ব্যবস্থা রাখছি, যারা করে নাই তাদের জন্য আমরা রাখবো। আর এমনিতে সাধারণ ক্লাস যেগুলো এগুলোও ভিডিও রাখবো ইউটিউবে, এগুলো প্রাইভেট করে রাখবো। আমরা আমাদের যারা স্টুডেন্ট তারা যেন নিজেরা পাসওয়ার্ড দিয়ে ওই ক্লাসগুলো দেখে নিতে পারে পরবর্তীতে। এই হচ্ছে বিষয়। এবার প্রশ্ন করেন। স্যার পিডিএফটা স্যার কিভাবে পাবো স্যার? পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, এই শীটটা, আর যেটা লিখেছি এটাও আমি পিডিএফ করে দিয়ে দিচ্ছি, মানে আমি ক্লাসে লিখে যেটা পড়ালাম ওটাও আমি দিয়ে দিচ্ছি, ওটাও আমি পিডিএফ করে এখনই আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা যারা অফলাইনে ভর্তি আছি স্যার, ওরা পিডিএফটা কিভাবে পাবো? আপনাদের গ্রুপে দিয়ে দিব আমি, না স্যার মেসেঞ্জার অফিসের যে নিকেতের সাইট আছে সাইটকে বললেও দিয়ে কিছু, যে কোনো হোয়াট এভার দা সাজেশন, যে কোনো কোয়েরি আপনারা কোনো ধরনের দ্বিধা না রেখে প্রশ্ন করবেন। আজকে পার্টিসিপেন্ট কম ছিল, অবশ্যই ক্লাসটা আমরা রেকর্ডের ব্যবস্থা রাখছি, যারা করে নাই তাদের জন্য আমরা রাখবো। আর এমনিতে সাধারণ ক্লাস যেগুলো এগুলোও ভিডিও রাখবো ইউটিউবে, এগুলো প্রাইভেট করে রাখবো। আমরা আমাদের যারা স্টুডেন্ট তারা যেন নিজেরা পাসওয়ার্ড দিয়ে ওই ক্লাসগুলো দেখে নিতে পারে পরবর্তীতে। এই হচ্ছে বিষয়। এবার প্রশ্ন করেন। স্যার পিডিএফটা স্যার কিভাবে পাবো স্যার? পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, এই শীটটা, আর যেটা লিখেছি এটাও আমি পিডিএফ করে দিয়ে দিচ্ছি, মানে আমি ক্লাসে লিখে যেটা পড়ালাম ওটাও আমি দিয়ে দিচ্ছি, ওটাও আমি পিডিএফ করে এখনই আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। থ্যাংক ইউ স্যার। জি স্যার আমরা যারা অফলাইনে ভর্তি আছি স্যার, ওরা পিডিএফটা কিভাবে পাবো? আপনাদের গ্রুপে দিয়ে দিব আমি, না স্যার মেসেঞ্জার অফিসের যে নিকেতের সাইট আছে সাইটকে বললেও দিয়ে দিব। আচ্ছা স্যার। হ্যাঁ, তারপরে স্যার গত ক্লাসে তো স্যার টেন্স শুরু করছিলেন না, ওটা তো শেষ করার না। না, ওটা শেষ করি নাই, ওটা এখানে করি নাই, কারণ ওখানে অনেক বেশি কথা, অনেক বেশি লেখা। আচ্ছা, আমাকে একটু মতামত দেন, আমি এখানে যে লিখে বললাম এই ব্যাপারটা কি শুনতে বা পড়তে আপনাদের কেমন লাগছে? অ্যান্সার পার্ট 2টা কালকে আমি যদি টাইম ম্যানেজ করতে পারি কালকে নিয়ে নিব, এটা আমরা রাত্রে অথবা সকালে করব। আর 1 তারিখে তো ক্লাস শুরু হচ্ছে ম্যাথ ক্লাস দিয়ে, আপনারা যারা পরিচিত আপনাদের পরিচিতদেরকে অ্যাড হয়ে যেতে বলেন। আমাদের স্টুডেন্ট হয়েছে কিন্তু আমাদের এক্সপেকটেশন আরো একটু বেশি ছিল। এই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, আর কারো কিছু জানার না থাকলে আজকে এখানে শেষ করে দিচ্ছি, কারণ আমার 1 ঘন্টা টার্গেট ছিল, 1 ঘন্টা হয়েছে। কথা বলতে চাইছিলাম স্যার, আমরা যারা এদিকে অ্যাড হই নাই ওদেরকে স্যার একটু কাইন্ডলি অ্যাড করে নিয়েন। জি জি বলুন।